लाभ दिया तार पाए परे बोलছেন हजरत ये अदालत है थोड़ा नरमी से बात करे मुसलमान पर थोड़ा रहम करे। हजरत हुसैन अहमद मदनी मोहम्मद अली जौहर के धक्का दिए सरिয়ে দিয়ে বলছেন হে মোহাম্মদ আলী জৌহর আজকে ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া আমি যদি ফতোয়া পরিবর্তন করি হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়ানো যাবে না, তার কারণ হলো ইসলামকে পরিবর্তন করা হবে। এই কথা যখন তিনি জোর গলায় শক্তভাবে যখন মোহাম্মদ আলী জৌহরকে বলেছেন তখন ইংরেজ বিচারক কাঠগড়ার থেকে ডাক দিয়ে বলছেন মৌলানা সাহেব আপনি কোন জায়গায় দাঁড়ায় কথা বলছেন, আপনি কি টের পান? এই কথা বলার সাথে সাথে হযরত হুসাইন আহমদ মাদানী হাতুড়ির নিচে ছিল কাফনের কাপড়, সেই কাফনের কাপড় টান দিয়ে বের করে উপরের দিকে উত্তোলন করে ইংরেজ বিচারপতিকে ডাক দিয়ে বলছেন হে ইংরেজের চেলা বিচারপতি, ভালো করে দেখে রাখ, ভালো করে শুনে রাখ, আমি সুস্থ মস্তিষ্কে সব জ্ঞানে বলছি, আমি তোমার কাঠগড়ায় দাঁড়িয়েছি, কলম তোমার হাতে, আইন তোমার হাতে, বিচার তোমার হাতে, তুমি তোমার চেয়ারে বসে আমাকে শুনিতে চড়াইতে পারো, ফাঁসির আদেশ দিতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো। জেনে রাখো আমি কাফনের কাপড় হাতে নিয়ে এসেছি, লাহোরের কোনো একজন ব্যক্তির 5টি পয়সা খরচ হবে না হুসাইন আহমদকে দাফন করতে। তুমি যদি আমাকে ফাঁসির আদেশ করো, ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। করাচিতে 144 ধারা জারি করা হয়েছে। হুসাইন আহমদ মাদানী সেখানে বক্তব্য রাখবেন। ইংরেজ হ্যান্ড মাইকে ঘোষণা করতেছে আজকের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো, সমাবেশ চলবে না, আপনারা চতুর্দিকে যে যেখান থেকে আসছেন চলে যান। যদি সমাবেশ কেউ চালাইতে চায়, যিনি সভাপতিত্ব করবেন, যিনি সমাবেশের পরিচালক হবেন, দেখা মাত্র গুলির অর্ডার। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লাভ দিয়া যায় দাঁড়াইছেন স্টেজে, দাঁড়ায়া এই সদরিয়ার বোতাম টান দিয়ে খুলে দিয়েছেন, টান দিয়ে সদরিয়ার বোতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়ায় বলছেন আমি এই সমাবেশের সভাপতি, আমি পরিচালক। আরো আস্তে আল্লাহু আকবার, আরো আস্তে, আমি সভাপতি, আমি পরিচালক, করো গুলি। চতুর্দিক থেকে ইংরেজ গুলি করতে শুরু করেছেন। হুসাইন আহমদ মাদানীর গায়ে একটা গুলিও লাগে নাই। মধ্যখান দিয়া যেহেতু কথা আসছে এই জন্য বলে দিচ্ছি, হুসাইন আহমদ মাদানী করাচির সেই স্টেজে দাঁড়ায়া সদরিয়ার বোতাম খুলে দিয়ে, কুটের বোতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে হুসাইন আহমদ মাদানী আর বোতাম লাগাই নাই, আমরাও বোতাম লাগাই না। এই যে দেখেন বোতাম খোলা, ওই যে দেখেন খোলা, আমরাও বোতাম লাগাই না। এটাকে তোমরা মুজিব কোট বানায়েছ, এটা মুজিব কোট নয়, এটা উলামা কোট। কোটের ইতিহাস ভালো করে শুনে রাখেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বাড়ি হলেন গহরডাঙ্গা, গহরডাঙ্গার পাশেই হলো কোটালীপাড়া, যেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসায় শেখ মুজিবুর রহমান সাহেব রাজনীতি শুরু করেছেন। তিনি আওয়ামী লীগের সেক্রেটারি। শামসুল হক ফরিদপুরি দেশের মানুষ, মুরব্বী আলেম, সমজদার, মুজাহিদ, বহু জ্ঞানের অধিকারী। তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য যান। একদিন যেয়ে দেখছেন এইভাবে পাঞ্জাবি, সাদা আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে, ইস্তারির পাঞ্জাবির উপরে শামসুল হক ফরিদপুরি এক কুট পরে রেখেছেন। শেখ মুজিব ভিতরে ঢুকেই বলতেছেন হুজুর এই কুটটা পাঞ্জাবির উপর দিয়ে আপনাকে খুব মানাইছে, দেখতে খুব সুন্দর লাগে। শামসুল হক ফরিদপুরি শেখ মুজিবকে তুই করে বলতেন, বলছে যে তুই খাড়া। খাড়া অবস্থায় নিজের গায়ের কুটটা খুলে শেখ মুজিবের গায়ে পরায়া, তার পাঞ্জাবির উপর দিয়ে পরায়া, তারপরে বলছেন আয়নার সামনে দাঁড়ায় দেখ, তোরও খুব মানাইছে, তোরেও সুন্দর লাগে, যা কুটটা তোরে দিয়ে দিলাম। এই হলো কোটের ইতিহাস। এটা মুজিব কোট না, এটা উলামা কোট। ঠিক না বে ঠিক? আজকে পরিষ্কার ভাষায় বলছি, যারা আজকে আমাদেরকে রাজাকার বলে গালি দাও,
ভালো করে শুনে রাখো, 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। 7টা টিম আমার উপর অত্যাচার করেছেন। যখনই তাদের সামনে যাইতাম, দেখা মাত্র আঙ্গুল উঁচা করে বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তোর বাপদাদা 14 গোষ্ঠী পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আব্দুর রহমান পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার, এই বলে রাজাকার বলে গালি দিত। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে 54 বৎসরের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলছি, এদেশের আওয়ামী লীগ, এদেশের বিএনপি, এদেশের মুক্তিযোদ্ধা যেই যে স্তরে আসেন, সকলকে চ্যালেঞ্জ করে বললাম, আজকে 54 বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একজন আলেম, একজন মৌলবী পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করছে কেউ দেখাইতে পারবেন না। পাকিস্তানের পক্ষে আমরা কোনো বিবৃতি কোনোদিন দেই নাই, পাকিস্তানের পক্ষে কোনোদিন মানববন্ধন করি নাই, পাকিস্তানের পক্ষে আমরা কোনো বক্তৃতা দেই নাই, পাকিস্তানের পক্ষে আমরা কোনোদিন কোনো একটা মিছিল করি নাই। কিন্তু তোমরা যখন বক্তৃতায় দাঁড়াইতা, তোমাদের মুখে শুনতাম ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তোমাদের মুখে শুনেছি ভারতের উন্নতি আমাদের উন্নতি, তোমাদের মুখে শুনেছি ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। তোমরা ভারতের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক লাগাইছ, তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়েটা ভারতের মোদির সাথে প্রেম করছে। শেষ পর্যন্ত দেখলাম ইমন প্রেম করছে, প্রেমের টানে ভাগ্যেই গেছে। ঠিক কিনা বলেন? জি। আজকে যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আজকে তোমাদেরকে বলতে চাই, তোমরা যে বক্তৃতায় বলতা পালাবো না, এখন গেছো কোথায়? আপনাদের এই মধ্যখানেও কাওয়া কাদেরের দলের লোক আছে। ডাইনে বামে তাকে দেখেন যে কথা না বলবে, হে ওই দলের লোক। এখন কোথায় গেলা? পরিষ্কার ভাষায় বলছি, জানি না আপনারা একমত হবেন কিনা, আলেম ওলামায়ে কেরাম রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ঠিক কিনা বলেন? ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা আজকে বাংলাদেশ হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, আমার সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছ, বাংলাদেশের ভিতরে মোদির কোণে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তোমরাই চালিয়ে যাচ্ছ। যেই বাংলাদেশ থেকে পেশিস সরকারকে সমরে এই দেশ থেকে উৎখাত করা হয়েছে, দুনিয়ার অনেক ইতিহাসের পাতায় পড়েছি, অনেক মানুষের অনেক সরকারের পদত্যাগ এবং পতন দেখেছি। আমার বাংলাদেশে অনেক সরকারের পতন হয়েছে, পাকিস্তানে অনেক সরকারের পতন হয়েছে, মালয়েশিয়াতে পতন হয়েছে, শ্রীলঙ্কায় পতন হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের অনেক সরকারের পতন দেখেছি। কিন্তু তোমাদের মতো এমন পতন পৃথিবীর কোথাও দেখি নাই, কোনো ইতিহাসেও পড়ি নাই। কারণ তোমাদের প্রধানমন্ত্রী যখন তোমাদেরকে টিম করে হেলিকপ্টারে উঠে কর্মীদের নেতাদের কোনো খোঁজখবর না নিয়ে তিনি যখন উঠে চলে গেলেন, তখন তৃণমূল পর্যায় পর্যন্ত সবগুলি গর্তের ভিতরে ঢুকে গেছে। এমনকি কোনো মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে, হিডা পর্যন্ত বাগছে। ঠিক কিনা বলেন? আজকে তোলা রাশি দিয়া বাড়ি চালান করেও তোমাদেরকে পাওয়া যায় না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, সত্যিকারের দেশপ্রেমিক হলো ওলামায়ে কেরাম। এই কথা আসতে বলবেন না। আজকে গোটা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের কোন একজন আলেম 5টি টাকা নিয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে, কেউ যদি দেখাইতে পারে, আমি আর মাইকের সামনে দাঁড়াবো না। কোন একজন আলেম বেগমপাড়ায় বাড়ি করেছেন? জি। কোন একজন আলেম বেগমপাড়ায় বাড়ি করেছেন? উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দিয়েছেন কয়জন আলেম? জি। তোমাদের কাউকে যদি বর্ডারের কিনারে পাওয়া যায়, তার সাথে 70 লাখ। ঘটনা কি? বালিশের ঠুলের ভিতরে তোমাদের টাকা পাওয়া যায়। নেতাকে গ্রেফতার করতে যায় লিফটের গর্তের ভিতরে পাইছে 400 কোটি। আজকে দেশটাকে লুটপাট করেছো তোমরা,
দেশের সম্পদকে লুটপাট করে বিদেশের বাড়িতে পাহাড় জমাইয়েছ। আমরা এদেশে দেশপ্রেমিক, আমরা কোনো দিন দেশের রাজাকার নয়। এই দেশের উলামায়ে কেরাম দেশ স্বাধীন করেছেন, দেশের জন্য রক্ত উলামায়ে কেরাম দিয়েছেন। হ্যাঁ মুসলমানেরা, ফলশ্রুতিতে উলামায়ে কেরামের লড়াইয়ের কারণে দেশ স্বাধীন হয়েছে। ইংরেজ এই দেশে টিকতে পারে নাই। যাদের সূর্য অস্ত যেত না, লাঠি ডান্ডার বাড়ি খেয়ে এমন এক জায়গায় আবদ্ধ হয়েছে যেখানে তাদের মাথার উপরে 6 মাস সূর্য ওঠে না। ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, বিদায় করেছে আমরা। ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করে এই দেশ স্বাধীন করেছি। 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান। এবার কিছু জিনিস আমি আপনাদের কাছে জানবো। যারা বসে আছেন, কেউ যদি কাছের থেকে উঠতে চায় টান্দা বসাইবেন, গুনাহ হইলে আমার, সোয়া হইলে আপনাদের। যে উঠতে চায়, সংক্ষিপ্ত সময়ে কথা হবে, কথাগুলি আপনাদের কাছ থেকে বলাইতে চাই। আমাদের ভাষা কি? জি, বাংলা। আমরা জাতে কি? বলেন বলেন। আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা বলেন তো, আমাদের পাশে, আপনাদের পাশে যে কলিকাতা, পশ্চিমবঙ্গ ভারতের, হিন্দুস্তানের এরিয়া, এটার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? বাঙালি।